বিশাল আকৃতির এই সাম্রাজ্যের সামনে এসে যখন আমি দাঁড়ালাম, তখন আমার সামনে দেখতে পেলাম বিশাল বড় পাহাড়ের মতো বড় বড় প্রাসাদ। আর যেসব মানুষজন হাঁটাহাঁটি করছে, তাদেরকে দেখতে মানুষের মতো হলেও তারা আসলে মানুষ নয়, প্রত্যেকে এক একটা করে জিন। এবং এত জিন একসঙ্গে এর আগে আমি কখনো দেখিনি। জিন তো দূরের কথা, এত মানুষ এবং এত বড় বাজার এর আগে কখনো দেখিনি। আমি যে অঞ্চল দিয়ে উঠে আসলাম সেটা ছিল একটা বড় সমুদ্রের পাশের তীরবর্তী একটা অঞ্চল, এবং সেখানে বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে। আমি যখন সেখানে ওই বড় বাজারের ভেতর দিয়ে হেঁটে আসছিলাম, সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। আমার সঙ্গে সেই মেয়েটি আমাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। বিশাল বড় এক সামনে আলিশান বাড়ি দেখতে পেলাম, তা অনেক দূরে। তবে সেটা পর্যন্ত যেতে হলে সেটার গেট পর্যন্ত গিয়ে উপস্থিত হতে হবে। এবং সেই গেটের কাছে যখন আমরা সেই সমস্ত জিনদেরকে পেরিয়ে পৌঁছালাম, সেখানে গিয়ে কিছু দারোয়ান এবং দ্বাররক্ষী যারা ছিলেন প্রত্যেকেই আটকালেন আমাদের দুজনকে। আমি যখন বললাম কি যে উনি, ঠিক সেই মুহূর্তে সেই পরিমেটি আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনি প্রাসাদে গিয়ে বলুন যে অমুক এসেছে, গেলেই হবে, গিয়ে শুধুমাত্র বলুন। সেখানে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে প্যাগাম আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। আধা ঘন্টা এইদিকে ওদিকে তাকিয়ে আমি তার সঙ্গে গল্প করছিলাম। সে আমাকে বলল, এই প্রাসাদ থেকে আমি একদিন চলে গিয়েছিলাম, তারপর বহু বছর পেরিয়েছে, 150 বছর আমি এখানে আসিনি। আমি গিয়েছিলাম কি কারণে জানো? কারণ আমার আম্মার উপর রাগ করে। আমার আম্মাজান আমাকে নানান ধরনের বকাঝকা করতেন, শুধুমাত্র বাইরে যেতে দিতেন না। তবে আমার আব্বাজান আমাকে খুব বেশি ভালোবাসতেন। সেই জন্য আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর তো আমি আর আসতে পারিনি। এইখান থেকে বেরিয়ে আমাদের রাজ্য থেকে অন্য একটা রাজ্যে যখন যাই, সেখানে গিয়ে আমি সেই শয়তান তান্ত্রিকের হাতে পড়েছিলাম, যে কিনা আমাকে আটক করেছিল এবং আমাকে দিয়ে সমস্ত কাজবাজ করাতো। আমি জানি না এত বছর পর ফিরে আসার পর আমার আব্বাজান তিনি বেঁচে আছেন কিনা, তবে তিনি বেঁচে থাকবেন এবং সম্ভবত এখনও এই রাজ্যের সর্দার হিসেবে এখানে উনি রয়েছেন। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে প্যাগাম আসলো তাদেরকে ভেতরে আসার জন্য। আমি এবং সেই পরি মেয়েটি ভেতরে হাঁটছি। আমরা যখন সেই বিশাল আকৃতির স্বর্ণের গেট পেরিয়ে ওই পাশে গেলাম, কি সেই গেট! আমার মতো প্রায় 50 জন ব্যক্তি যদি সোজাসুজি করে দাঁড় করে দেওয়া হয়, তাহলে সেই গেটের সমান লম্বা গেট হবে। এবং এত উঁচু গেট এর আগে আমি কখনো দেখিনি। সেগুলো খুলতেই প্রায় 100 জন বিশাল আকৃতির দানব প্রয়োজন হয়, এবং ছোট ছোট গেট আছে। তবে সেই গেট না খুলে বড় গেট দিয়ে আমাদের দুজনকে ঢুকতে দেওয়া হলো। আমি জানি না এই মেয়েটিকে, এবং এই মেয়েটি এত বড় প্রাসাদের ভিতরে আমাকে কেন নিয়ে যাচ্ছে। আমি যখন তার ভেতরে প্রবেশ করলাম, দেখলাম দুই ধারে বিশাল আকৃতির সবুজে ঘেরা সাদা মাঠ, এবং সেই মাঠের ভিতরে সাদা রঙের ফুল ফুটে আছে। এবং এত বড় সাদা অঞ্চল এর আগে আমি কখনো দেখিনি। ডান পাশ এবং বাম পাশ দুই প্রান্তে তাকালে এত বড় অঞ্চল, ওই মাথা পর্যন্ত কিচ্ছু দেখা যায় না। একটু সামনে এগোতেই বিশাল আকৃতির এক পানির ফোয়ারা দেখতে পেলাম। তখন সে বলল, এই বাগানে এর আগে আমি কত খেলেছি ছোটবেলায়, তারপর অনেক বছর হয় না এই বাগানে আসি আমি। সত্যি সেই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছে। প্রায় 5 মিনিটের মতো হাঁটলাম। হাঁটতে হাঁটতে সেই বড় প্রাসাদের সামনের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছানো মাত্রই দুইজন জিন, যারা কিনা এক প্রকার রাজকীয় পোশাক পরা, তারা সামনে এগিয়ে আসলো। এবং এগিয়ে আসার পর তারপর হঠাৎ করেই ভিতরে প্রবেশ করলাম, এবং তার সঙ্গে কয়েকটা কক্ষ এবং বিশাল বড় বড় পুঁথি পার হয়ে যখন একটু সামনে প্রবেশ করলাম, সেখানে যেতেই খেয়াল করলাম বিশাল এক রাজদরবার, এবং সেই রাজদরবারের প্রায় অনেকটা সামনে একটা বড় সিংহাসন, এবং সেই সিংহাসনে যে লোকটি বসে আছে তার মাথায় বিশাল আকৃতির মুকুট। মুকুটের পাশ দিয়ে শিংগুলো এমনভাবে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে সে একটা বিশাল আকৃতির বটবৃক্ষের মতো। তিনি সেখানে বসে আছেন, পুরো গোল করে সেখানে অসংখ্য জিনেরা তার কথা শুনছেন। ঠিক সেই মুহূর্তে সেই পরিমেয়েটি তার পেছন পেছন আমি গেলাম, এবং সে ওইখানে গিয়ে একদম গোল যে ময়দানটা আছে সেই ময়দানের ওইখানে গিয়ে দাঁড়ালো। এবং এখানকার প্রত্যেকটা পিলার এত উঁচু, আমার মতো 10 জন দাঁড়া করলে মনে হয় এই পিলারের সমান হবে না, এত উঁচু পিলার। এবং প্রত্যেকটা জিন সেখানে বড় বড় সিংহাসনের উপর বসে আছে। সেখানে যখন ওই পরিমেয়েটি পৌঁছানোর পর আমি সেখানে হাঁ করে দাঁড়িয়ে আছি। ওই মুহূর্তে
সঙ্গে সঙ্গেই সেই রাজা যে কিনা ওইখানে বসে সকলকে কথা শোনাচ্ছিলেন তিনি দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গেই তিনি ভালো মতো তাকিয়ে যখন তিনি তার কন্যাকে চিনতে পারলেন তখন হাওয়া করে ওইখান থেকে কান্না করতে করতে দৌড়ে আসলেন। এবং তিনি যখন ওইখান থেকে আসলেন তখন দেখলাম তার আকৃতি অনেকটা ছোট হয়ে গেল। এত দ্রুত সে আকৃতি পরিবর্তন করলো কিভাবে আমার কোনো কিছু মাথায় ঢুকছিল না। তিনি দৌড়ে এসে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। তখন পরিমেয়েটি আমার সমান সাইজের ছিল, কিন্তু ওই লোকটি তার থেকে অনেক বড় বিশাল ছিল। তিনি যখন কাছে আসলেন তখন দেখতে পেলাম যে তিনিও একদম ছোট মানুষের আকৃতির রূপ ধারণ করেছে এবং আমার কাছে এসে তার মেয়েকে ধরে বলল কি যে, তুই এত বছর পর কোত্থেকে আসলি? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুই বাড়ি ছিল চলে গিয়েছিলি, তারপর তোর তো আমরা অনেক জায়গায় খুঁজেছি। তখন সেই পরিমেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, সমস্ত ঘটনা আমি বলছি। আমার সঙ্গে অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, যে ঘটনা আমাকে এই জগৎ থেকে দূরে যেতে বাধ্য করেছিল। এবং আমি তোমাকে ঠিক সেই মুহূর্তে সেই জিনটি আমার দিকে তাকালো, তার সবুজ বর্ণের চোখ, এবং বেশ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, এই মানুষটি এখানে কেন এবং এখানে কে নিয়ে এসেছে? আমি তখন তাকে বললাম যে কিছু বলার আগে সঙ্গে সঙ্গে সেই পরিমেয়েটি বলল যে, আমি তোমাকে সব বলছি বাবা, তুমি ভেতরে চলো। তারপর সেই জিন মেয়েটিকে নিয়ে সে ভেতরে আসলো এবং তার সঙ্গে সঙ্গে আমি আসতে লাগলাম। সে যখন বড় একটা দরজা দিয়ে ভেতর দিয়ে প্রবেশ করে একটা সরু সাদা গলির ভেতর দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো, আমিও তখন তার পেছন পেছন যেতে শুরু করলাম। কি বিশাল আকৃতির সেই দরজা আর সেই গলির ভেতর দিয়ে একটু সামনে যেতেই বড় একটা কক্ষ, যেটাকে অন্দরমহল এরা বলে থাকে, সে অন্দরমহলের ভিতরে প্রবেশ করতেই আমি দেখলাম তিনি সেখানে বসলেন এবং সেই পরিমেয়েটাকে পাশে বসালেন। তারপর সেই পরিটা একে একে সমস্ত ঘটনা বলতে শুরু করলো। আজকে থেকে প্রায় 150 বছর আগের ঘটনা। তখন এই বাড়ি থেকে আমি আমার মায়ের সঙ্গে রাগ করতে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম কিছুদিন গিয়ে রাগ কমে গেলে আবার ফিরে আসবো। তবে আমি উঠতে উঠতে এত দূরে পৌঁছে যাই যেখানে যাওয়ার পর আমি এক শয়তান মানুষ তান্ত্রিকের পাল্লায় পড়েছিলাম, যে কিনা খুব শক্তিশালী ছিল এবং ওইখানকার যে রাজা ছিলেন তার মনোরঞ্জনের জন্য আমাকে ব্যবহার করতে শুরু করলো। এবং একদিন সেই রাজা আমার শক্তির ফায়দা লুটে সেই তান্ত্রিক দ্বারা একটা অপকর্ম করার কথা বললেন এবং সেই তান্ত্রিক আমার সঙ্গে মিলে রাজাকে হত্যা করার পরিকল্পনা করলেন, কিন্তু তাতে আমি রাজি হইনি। এবং আরও অনেক ঘটনা ঘটেছিল, যার কারণে আমি নিজে ওই সময় থেকে ওই তান্ত্রিকের কথা না শোনার কারণে আমাকে একটা খুর ভিতরে মন্ত্রপুত করে আটক করে রাখা হয় এবং তার চাবিগুলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় এবং প্রত্যেকটা প্রান্ত থেকে সেই চাবিগুলো এনে আমাকে উদ্ধার করেছে এই মানুষটি না থাকলে হয়তো আমি এখন পর্যন্ত তোমার কাছে আসতে পারতাম না। আমি খেয়াল করলাম সেই লোকটি বেশ বৃদ্ধ হয়ে গিয়েছে, তার মানে তার বয়স অনেক। আসার পথে আমাকে পরিমেয়েটি বলেছিল তার বাবা অনেকগুলো বিয়ে করেছে এবং সে তার সব থেকে ছোট বিবির সন্তান, সেহেতু তার বাবার বয়স অনেক বেশি হবে, সেটাই স্বাভাবিক বিষয়। তিনি বললেন যে, আমি তো ইদানিং অসুস্থ যাচ্ছি, আর আমার বড় পুত্র সে হচ্ছে গিয়ে এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করবেন খুব শীঘ্রই। তবে আমি ভেবেছিলাম যে তুই হয়তো আর কোনোদিন ফিরে আসবি না। তখন পরিমেয়েটি বলল, বাবা, মা কোথায়? ওই মুহূর্তে তখন তিনি কেঁদে দিয়ে বললেন, আমার ছোট বিবি মানে তোমার মা, তিনি অনেক বছর আগেই মারা গিয়েছেন। যাওয়ার আগে তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছে এবং আমার সব থেকে আদরের কন্যাগুলোর মধ্যে থেকে তুমি অন্যতম। তোমাকে আমি অনেক বেশি খোঁজাখুঁজি করেছি এবং পৃথিবীর এমন কোনো প্রান্ত বাদ নেই যেখানে তোমাকে খুঁজতে বাদ রাখিনি। প্রত্যেকটা জায়গায় আমি চিঠি পাঠিয়েছি, কিন্তু তোমাকে সেসব জায়গা থেকে উদ্ধার করে আনাটা আমি আদতে তোমার মায়ের জন্য করতে পারিনি। তবে তুমি যে সেখানে বন্দী ছিল আমি জানতাম না। তোমাকে অনেক ধন্যবাদ বালক, তুমি যেটা করেছ। তুমি একজন মানুষ হয়ে এই প্রথমবার আমাদের এই জগতে পদার্পণ করেছ এবং এর আগে কোনো মানুষ আমাদের এই রাজ্যের সিংহাসনের ভেতর পদার্পণ করতে পারেনি। যেসব মানুষ এখানে এসেছে প্রত্যেকেই সাজা খেটেছে, আর না হয় এখানে থাকা সমস্ত ধরনের কাজ কর্ম তাদেরকে দিয়ে করানো হয়েছে, কিন্তু তারা অন্দরমহলে প্রবেশ করতে পারেনি। তুমি প্রথম মানুষ, তুমি আমার বেটিকে উদ্ধার করেছ, এই জন্য তোমাকে আমি যথাযথ সম্মান এবং পুরস্কৃত করব। আমি বললাম যে আমি সাধারণ একজন রাখাল ছেলে, আমার পুরস্কার বা এইসবের লোভে আমি কিছু করিনি। আমি শুধু মানবতার খাতিরে এই মেয়েটিকে মানে আপনার মেয়েটিকে উদ্ধার করেছি, তাছাড়া আর তেমন কিছু নয়। আমি সেই জন্যই এই কাজগুলো করেছি। আমি এখন যেতে হবে আমাকে।
আপনার মেয়েকে এইখান পর্যন্ত এগিয়ে দিতে এসেছিলাম আমি, কারণ সে হয়তো ওই মুহূর্তে পরিমেয়টা আমাকে বলল যে ইউসুফ, তুমি থেকে যাও আমার সঙ্গে এখানে কিছুদিন ঘোরাফেরা করো, আমি তোমাকে তোমার বাড়িতে খুব যথাশীঘ্রই আমি পৌঁছে দিব, এবং যে সমস্ত জিনকে তুমি বাঁচিয়েছিলে প্রত্যেকটা জিন এখানে আমার সঙ্গে চলে এসেছে এবং তারা এখানেই থাকবে, যদিও তারা একসময় আমার দুঃসঙ্গ দিয়েছিল। তার কথা আমি ফেলতে পারলাম না, কারণ আমাকে যে সেখানে থাকতে হবে, তা না হলে সে আমাকে সেখান থেকে আসতে দেবে না। এত বছর পর সেখানে ফিরেছে, তাও আবার আমার জন্য, আমার সাহসিকতার পরিচয়ের জন্যই সে হয়তো সেখান থেকে ফিরে এসেছে। তা না হলে এর আগে এরকম কেউ তাকে বাঁচাতে রাজি হয়নি, আমি একমাত্র বান্দা। তারপর সে আমাকে বলল, আসো আমার সঙ্গে। আমি তার সঙ্গে সঙ্গে যেতে শুরু করলাম। সেই লোকটি, মানে এখানকার যে রাজা ছিলেন, তিনি তখন সেখান থেকে চলে গেল এবং চলে গিয়ে তার নিজের প্রাসাদে সম্ভবত আবার বিচার কার্যে গিয়েছেন। আমি যখন সেই পরিমেয়টির সঙ্গে আসছিলাম, তখন সে আমাকে বলল, তোমাকে আমি এখান থেকে একদমই এত সহজে যেতে দিচ্ছি না, তুমি আমার বন্ধু, এখন থেকে আমার খুব কাছের তুমি, এবং তুমি আমার সঙ্গে থাকবে। আমি বললাম, তোমার সঙ্গে এতদিন আমি থাকতে পারবো না, বাড়িতে আমার মা আছে, তার থেকে বরঞ্চ ভালো হয় যে আমি এখানে আজকে থাকি, কালকে আমি বাড়িতে চলে যাব, তুমি না হয় আমার সঙ্গে ওইখানে এসে দেখা করলে, সেটাও তো হয়। পরিতা তখন বলল কি যে, হ্যাঁ সেটাও হবে, ওইখানে গিয়ে দেখা করলেও পারবো, তবে তুমি এখানে কিছুদিন থাকো, আর তার আগে তোমার মায়ের সঙ্গে আমরা কালকে সকালে গিয়ে দেখা করে আসবো, ঠিক আছে? উনি সম্ভবত এখন বিশ্রাম করছেন, আর আমার জিন আমি সেখানে পাঠিয়ে দিয়েছি। তোমার মায়ের খাওয়া দাওয়া অথবা তোমার বকরিগুলো চড়াতে কোনো সমস্যা হবে না, সেগুলো এরকমই থাকবে। আর তোমার জন্য আমি একটা প্ল্যান করেছি, সেটা আমি তোমাকে কিছুক্ষণ পর বলবো। অনেকটা পরিশ্রম করে এসেছো, তুমি এখন বিশ্রাম করো। তাই বলে সে একটা রুমের সামনে আমাকে নিয়ে আসলো। রুমটা ছিল বিশাল আকৃতির এবং বড় একটা দরজা। সেই দরজা যখন খুলে গেল, দরজা খুলতেই যেন দুজন জিনের প্রয়োজন হয়, কিন্তু মেয়েটি ইশারা দিতেই সেই দরজাটা খুলে গেল। আমি সেই দরজার ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখলাম বিশাল আকৃতির এক কক্ষর সামনের রুম এত সুন্দর করে সাজানো, এবং ভেতরে আরেকটা রুম আছে যেখানে কিনা ঘুমানোর জন্য খুব সুন্দর করে পরিপাটি করে বিছানা দেওয়া, একদম গালিচার মতো সমস্ত কিছু, পুরো ফ্লোরে গালিচা করা এবং এমন সুন্দর করে পাথর দিয়ে সাজানো। আমি সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। পরীটা আমাকে বলল, এর সামনের রুমেই আমি থাকি, এটা আমার জন্যই বানানো হয়েছিল, সামনেরটাও এটাও, তবে তোমাকে আমি এখানে থাকতে দিচ্ছি, এবং আমার আম্মার কবরের কাছে আমি যাব। আমার আম্মা আমাকে অনেক বেশি ভালোবাসতেন, তবে তার সঙ্গে রাগ করে তখন যাওয়াটা উচিত হয়নি আমার। একটু বিশ্রাম করো, আমরা রাত হলে সেখানে পৌঁছাবো। তারপর আমি সেই কক্ষে গেলাম। যাওয়ার আগে সে দরজাটা বন্ধ করে দিয়ে গেল। সেখানে অনেক দামি দামি জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস ধরতেই আমার ভয় লাগছিল। আমি যখন মূল যে অন্দর মহল বা রুমের ভিতরে ঢুকলাম আর কি, ওখানে ঢুকতেই খেয়াল করলাম যে এত বড় একটা বিছানা, যে বিছানার উপর আমার মতো 5 জন ঘুমালেও সে বিছানার জায়গা হয়তো শেষ হবে না। আমি সেখানে গিয়ে খানিকটা বিশ্রাম করলাম, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম, আর আমার পরনে সেই পুরাতন ময়লা জামা কাপড়, এবং ওরকম অবস্থায় আমি এসেছি, কারণ আমি তো খুব গরিব, তাই না? সেখানে আমি শুয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আমি উঠে বললাম, কে? তখন মেয়েটি বলল, আমি এসেছি, তোমার জন্য কিছু কাপড় তৈরি করতে দিয়েছিলাম, এখানকার যে দর্জি আছে তেনারা কাপড়গুলো তৈরি করে নিয়ে এসেছেন, তুমি এই কাপড়গুলো পরে নাও, তোমার কাপড়গুলো হয়তো নোংরা হয়ে গিয়েছে, আমি তোমার জন্য স্পেশালি এই কাপড়গুলো বানিয়ে নিয়ে এসেছি। আমি দেখলাম সেটা রাজাদের যে পোশাক ছিল ঠিক সেরকম পোশাকের মতো কাপড়। আমি তখন সেই জিনিসগুলো নিলাম, নিয়ে ঘরে এসে সেই কাপড়গুলো পরলাম। সত্যি আমাকে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমি বললাম কি যে এই কাপড়গুলো পরলে আমাকে অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু আমি এটা পরবো না। মেয়েটি বলল, একদমই না, তাড়াতাড়ি পরো, আমরা একটু পরে বের হব। অনেকক্ষণ সেখানে বসে রইলাম এবং সেই কাপড়গুলো পরে আমার কাছে খুব খুব দারুণ লাগছিল। কিছুক্ষণ বাদে মেয়েটি আসলো, আসার পর বললো, চলো তোমাকে নিয়ে যাই। আমি বললাম, কোথায় যাবা? ও বললো, আমার মায়ের কবর জিয়ারত করতে, এই পাশেই কবরস্থান, আর অনেকদিন এই শহরটা ঘোরা হয় না, তোমার যদি ক্লান্ত লাগে তাহলে আমরা একটু পরে যাই। আমি বললাম, না, আগে আন্টির কবরটা জিয়ারত করে আসি। তারপর ও আমাকে সামনে নিয়ে আসলো, এবং নিয়ে আসার পর ওইখানে বারান্দায় একটা বড় গর্তের মতো ছিল। সেই গর্তের এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ও আমাকে বলল, হাতটা ধরো। মানে বারান্দাটা উঁচু থেকে নিচ পর্যন্ত চলে এসেছে, এবং আমি যখন ওর হাত ধরলাম, ধরতেই ওর হাতের যে স্পর্শ সেটা আমার পরানোর সঙ্গে বাড়ি খেলো।
আসার সময় অবশ্য সে আমাকে ধরেই নিয়ে এসেছে, তবে এখন কেমন যেন অন্যরকম লাগছে। আমি তখন তার সঙ্গে উঠতে শুরু করলাম। বেশ খানিকটা পথ রাতের ওই আকাশে ওড়ার পরে সে একটা বড় ফাঁকা জায়গায় এসে দাঁড় করালো, এবং সেখানে জিনেদের কবরস্থান রয়েছে এবং খুব বড় বড় কবরস্থান। সেখানে একজন জিন তার কবরস্থান, তার মায়ের কবরটা দেখিয়ে দিল। সেখানে গিয়ে ও কান্না করতে শুরু করলো এবং ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি তখন বললাম, তুমি কান্না করো না, তোমার ভুল এখানে কিছুই নেই। অবশ্য তুমি সেখানে গিয়ে আটকে গিয়েছিলে, তুমি তো ফিরেই আসতে, তাই না? ও তখন আমাকে বলল, আমি সেদিনকে না গেলেই পারতাম, আমার মাকে এরকমভাবে হারাতে হতো না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো, তোমার আর কান্না করতে হবে না। আচ্ছা, তুমি যে আমাকে বললে যে আমি তোমার বন্ধু, তুমি তো আমার থেকে অনেক বড়, তাই না? তোমার বয়স 150 বছরের বেশি এমনিতেই, তার আগে তো তোমার বয়স অনেক ছিল। জিনমেটি তখন বলল, ঠিক আছে, বয়স হয়তো আমাদের বেশি হয়। আমার মায়ের বয়স কত হয়েছিল জানো? 445 বছর হয়েছিল, তারপর তিনি মারা গিয়েছেন। আমার তো এখন মনে করো যে এখানে থাকতে বয়স আটকে গিয়েছিল। আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 90 বছর, এখনও সেই 90 বছরই আছে। আমি বললাম, তাও আমার বয়সের থেকে প্রায় 5 গুণ বেশি, তাই না? ও তখন বলল যে একদমই না, আমরা জিনেরা অনেক বছর বাঁচি, সেটা তো তুমি জানোই। সেই হিসাবে আমি একদম যুবতী একটি মেয়ে, তোমার বয়সী বলা চলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খুব কাছের বন্ধু হয়ে গেলাম, তাতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে তুমি আমার মতো একটা রাখাল ছেলেকে। ও তখন আমার মুখে হাত দিল, হাত দিয়ে বলল, ইউসুফ, একদমই কথা বলবে না, তুমি সামান্য কোনো রাখাল ছেলে নয়, তুমি আমার কাছে অমূল্যবান একজন রত্ন এবং আমার খুব কাছের বন্ধু। আমি সত্যি তোমাকে পেয়ে বেশ আনন্দিত। তোমার মতো একটি ছেলে যে কিনা এত সাহসী এবং আমার প্রাণ উদ্ধার করেছে, আমাকে ওই বন্দিশালা থেকে মুক্ত করেছে, আমি তাকে অবশ্যই সাধারণ কেউ বলবো না। মানুষের ধন সম্পদ দিয়ে মানুষের সমস্ত কিছু বিবেচনা হয় না, বিবেচনা হয় তার মন মানসিকতা দিয়ে। তোমার মন মানসিকতা অনেক বেশি ভালো, এই জন্যই তোমাকে আমার এত বেশি পছন্দ। আমি তখন চুপ হয়ে গেলাম। ও আমার বেশ প্রশংসা করে। তারপর ওইখান থেকে আমি এবং ও হাঁটতে হাঁটতে বের হলাম। বের হয়ে সেখানের ওই শুনশান রাস্তা দিয়ে হাঁটছিলাম। দুই পাশে ঘন গাছপালা এবং মাঝখানে পাথর দিয়ে তৈরি সরু সোজা রাস্তা। সেটা চলে গিয়েছে অনেকটা পথ। সেদিক দিয়ে হেঁটে অনেকটা পথ পেরিয়ে আমরা চলে আসলাম শহরের কাছাকাছি। এখানকার কবরস্থানগুলো দূরে থাকে এবং বেশ বড় কবরস্থান, এবং এখানকার নিয়ম হচ্ছে সকলকে কবরস্থানে কবর দিতে হবে, সেটা ধনী জিন হোক অথবা গরিব জিন হোক, প্রত্যেকেরই একই নিয়ম। এই নিয়মটা আমার কাছে বেশ ভালো লাগলো। আমি তখন ওর সঙ্গে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বড় শহরে, যেটা কিনা ওই বড় প্রাসাদ থেকে দেখা যায় এবং খুব বিশাল আকৃতির সেই শহরে পৌঁছে ও বলল কি যে ছোটবেলায় এখানে গাড়িতে করে আম্মার সঙ্গে কত আসতাম, এবং প্রত্যেকেই আমাকে দেখলে অনেক দূর থেকেই সালাম দিত, এবং আমার আম্মার গাড়ি দেখলেই সালাম দিত। বাবার সঙ্গে মাঝে মধ্যে আসতাম, তিনিও আমাকে এখানে নিয়ে আসতেন। তবে সেই সময়টা এখন আর নেই। আমি সত্যি অনেক বছর এরকমভাবে কাটিয়ে আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। জেদ আসলে অনেক খারাপ জিনিস। তারপর ও এবং আমি ওই জিনেদের প্রত্যেকটা বাজারের অলিগলি হাঁটতে শুরু করলাম। আমাদের দুজনের মাথায় ঘোমটা টানা ছিল, যাতে করে আমাকে মানুষ হিসেবে কেউ চিনতে না পারে আর ওকে রাজকুমারী হিসেবে কেউ চিনতে না পারে। ওই সময়টা ওর আরও ভাই বোন ছিল সেখানে। অনেকের সঙ্গেই দেখা হয়নি, কারণ ও এসেই বিশ্রাম করার জন্য চলে গিয়েছে। পথিমধ্যে ওর এক ভাইয়ের সঙ্গে দেখা হলো। সেই জিনটি হচ্ছে এই অঞ্চলের একজন বড় কোষাধ্যক্ষ আর কি। তো তার সঙ্গে দেখা হতেই সে চিনে ফেললো এবং বলল, তুই এইখানে? তখন ও সমস্ত ঘটনা খুলে বলার পর বলল কি যে যাই হোক, এখন তুই ফিরে এসেছিস সেটাই অনেক বড় বিষয়। তারপর তারা জোর জবস্তি করে তাদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়িটাও বিশাল আকৃতির, বড় একটা প্রাসাদের মতো আর কি। রাজ দরবারের ছেলে যেহেতু তার তো বড় হবেই। সে তখন সেখানে গেল। যাওয়ার পর ঘরের ভিতরে প্রবেশ করতেই খেয়াল করলাম সেখানে তার পরিবারটা মোটামুটি একটু সাইজের। তার স্ত্রী আছে, স্ত্রীও বেশ সুন্দর, এবং তার একটা কন্যা আছে। তার কন্যাটাও মানে আমার বয়সী আর কি, ওরকম। যেহেতু তার কন্যা হয়েছে এবং সে একটু বড় হয়েছে, আর ওদিকে ওই পরিটার বয়স তো থেমে গিয়েছে, সেই অবস্থায় দুজনকেই একই বয়সী দেখতে লাগছে। আমি ভেতরে প্রবেশ করতেই সেই মেয়েটি কেন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাতে লাগলো। তখন আমার সঙ্গে যে পরিটা ছিল সে তখন ওকে থামিয়ে দিয়ে বলল কি যে ও একজন মানুষ, এরকমভাবে তাকানোর কিছু নেই। তখন আমি বুঝতে পারলাম যে ও নিশ্চয়ই
হালকা একটু হিংসা করছে ওর যে ভাইজি আছে তার প্রতি। তাহলে কি ওর ভাইজি আমার প্রতি একটু অন্য নজরে তাকিয়েছে, এই জন্য ও একটু হিংসুটে হয়েছে? আমি এটা লক্ষ্য করলাম। শুধুমাত্র ওইখানে নয়, আমি এরপরে আরো কয়েকবার লক্ষ্য করেছি যে ও এরকমটাই আচরণ করে সবসময়। আমিও তখন ওরকমটা ওকে বললাম কি যে আচ্ছা ঠিক আছে থাক। তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সেই পর বের হলাম। আসলেই এই অঞ্চলটা বেশ অদ্ভুত এবং প্রত্যেকটা জিনের সামান্য বর্ণনা যদি আমি দিই, জিনের কানটা অনেক লম্বা, চুলগুলো বেশ অদ্ভুত। বেশিরভাগ পুরুষ জিনদের শরীরে অনেক লোম থাকে, আবার কিছু কিছু জিন আছে যারা ফর্সা আবার কালো, আবার তাদের নাকগুলো বোচা থাকে। এরকম আকৃতির অনেক জিন আমি দেখেছি সেখানে। তবে এটা জিনেদের আসল রূপ কিনা সেটা আমি জানি না। আমি এই পরীটার কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু সে এমন কোনো কিছু বলেনি আমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওইখান থেকে উড়ে ও আমাকে অন্য একটা জায়গায় নিয়ে আসলো। নিয়ে আসার পর প্রায় সারা রাতে এরকম ঘোরাফেরা করলাম। শেষ রাত্রির দিকে ও আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় আনার পর অনেক জিনের সঙ্গে দেখা হলো, ওর পরিবারের সকলের সঙ্গে কথা হলো। তখন তো রাজ দরবার মানে ওইটা চালু না। সাধারণত জিনেদের কার্যক্রম শুরু হয় বিকাল থেকে ফজর আজানের আগ পর্যন্ত, ওই মানে সূর্য উঠার আগ পর্যন্ত। সূর্য যখন ওঠে তখন ওরা ঘুমন্ত অবস্থায় থাকে, মানে ঘুমাতে যায় আর কি। আমি যখন ওইখানে উঠে ওর সঙ্গে সেই আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে নিজের কক্ষে আসলাম, তখন ভীষণ টায়ার্ড ছিলাম আমি। এসে বিছানায় শুতেই কখন যে ঘুমিয়ে পড়লাম আমার নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি পরীটা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি চোখ খুলতে তার চোখের দিকে চোখ যেতেই আশ্চর্য হয়ে আমি সঙ্গে সঙ্গে লাফতে উঠে পড়লাম। উঠে আমি বললাম কি যে তুমি এখানে? ও বলল কি যে হ্যাঁ, দেখছিলাম কতক্ষণ ঘুমাতে পারো তুমি, সেই কখন ঘুমিয়েছ। তোমাকে কয়েকবার ডাকিও দিয়েছি কিন্তু তুমি ওঠোনি। আচ্ছা ঠিক আছে ওঠো, তুমি না বাড়িতে যাবে বলেছিলে, তোমার জন্য আমি কখন থেকে ঘোড়া প্রস্তুত করে বসে আছি। আমি বললাম ঘোড়াতে করে আমরা যাব? ও তখন বললো হ্যাঁ, তুমি ওঠো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবার খাবো। আমি বললাম খাবার আমি আমার মায়ের হাতের খাবো বাড়িতে গিয়ে, তোমাকে রান্না করে খাওয়াবো আজকে আমার মায়ের হাতের রান্না, দেখো ভালো লাগবে, আর আজকেই তোমাকে আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তারপর ও বললো আচ্ছা ঠিক আছে, উঠো তো আগে ফ্রেশ হয়ে আসো। তারপর আমার হাত ধরে টেনে তুলে আমাকে ওইখান থেকে বের হওয়ার পর আমি অন্য একটা পোশাক পরলাম। সেটা পরে বের হওয়ার পর আমি দেখি বাইরে একটা ঘোড়া দাঁড়া করানো, এবং সেটা ওর ঘরের বারান্দায় আর কি। ওর ঘরে আমি এখন পর্যন্ত প্রবেশ করিনি। আমি ঢুকে দেখলাম একই রকমের রুম, তবে ওর ঘরটা একটা অন্যরকম সুগন্ধিতে ভরে থাকে সবসময়, যেটা ওর গায়ের সুগন্ধি। আমি ওইখানে ঢোকার পর কেন যেন অন্যরকম একটা মাতাল হয়ে যাচ্ছিলাম। তারপর ওইখানে যেতেই আমি দেখলাম একটা ঘোড়া ওর ঘরের বারান্দায় দাঁড়ানো। ঘোড়া দুটোর বড় বড় বিশাল ডানা আছে। সেই ঘোড়াতে আমাকে সামনে বসানো হলো। তারপর ও উঠে বসলো পেছনে। ও আমাকে এমনভাবে ধরলো যেন মনে হচ্ছিল আমরা দুজন স্বামী স্ত্রী। এরকমভাবে কেউ ধরতে পারে? আমি তখন বললাম পড়ে যাবো তো। ও তখন বললো পড়বে না, তুমি আমাকে ধরে বসো। আমি তখন কি করবো কোনো কিছু বুঝে উঠতে না পেরে ও যেটা বললো সেটাই করলাম। অনেকটা পথ ওরকমভাবে ঘোড়াটা উড়ন্ত অবস্থায় গেল। তারপর যখন মাটিতে নামলো তখন দেখতে পেলাম আমি যেখানে থাকি সেই অঞ্চলের একটা জায়গায় চলে এসেছি। মরুভূমির মধ্যে দিয়ে সেই ঘোড়াগুলো ছুটে চলেছে। অনেকটা পথ যাওয়ার পর আমাদের বাড়িটা দেখা গেল। সেই বাড়ির কাছে যেতেই আমি দেখলাম আমার মা আমার ঘরের সামনে দাঁড়িয়ে ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছে। আমি তখন মাকে ডাক দিতেই মা বলল কি যে কিরে তুই এখানে? ঠিক সেই মুহূর্তে পেছনের সেই মেয়েটি দৃশ্যমান হলো এবং আমার মা মেয়েটিকে দেখে বলল এই মেয়েটিকে আর এখানে কি করছে? তখন আমি বললাম মা তুমি ভেতরে চলো, তোমাকে সমস্ত ঘটনা আমি খুলে বলছি। তারপর আমি মাকে নিয়ে ঘরের ভেতরে গেলাম। ঘরের ভেতরে যেতেই মা আমাকে দেখে বলল কি যে কি বলছিস এসব, এটা একটা জিন মেয়ে। তখন ওই পরি মেয়েটি আমার মায়ের হাত ধরে বলল কি যে আম্মা আপনি কিছু মনে করবেন না, আসলে আপনাকে আরো আগেই পরিচয় দেওয়া উচিত ছিল। আপনার ছেলে আমাকে ওই বন্দিশালা থেকে মুক্ত করেছে এবং আপনি যে ঘটনাটি শুনেছেন সেটা একদমই সত্য কথা, এবং এটাই আমার সঙ্গে হয়েছিল। আপনার ছেলে আমাকে বাঁচিয়েছে, সেই হিসাবে আমি কি আপনার ছেলের কোনো ক্ষতি করতে পারি? আপনিই বলুন। ওই জিনের কথাটা শুনে আমার মা বলল কি যে হ্যাঁ তাও তো সত্য কথা, তুমি তো ঠিকই বলেছ। তাহলে তুমি আমার ছেলের শুভাকাঙ্ক্ষী তাই না? বুঝতে পেরেছি। এমন আম্মা তুমি সব বাদ দাও তো, ওরা বেশ ভালো এবং আমি ওদের দেশ থেকে ঘুরে এসেছি।
আমাকে আবার যাওয়ার অনুমতি দিতে হবে। আমি এটা বলার জন্য তোমার কাছে এসেছি, আর আমি সেখানে গিয়ে কিছুদিন থেকে তারপর চলে আসব। আর বকরিগুলোকে এখানে থাকা একজন জিন, যে কিনা এতদিন ধরে লালন পালন করেছে, সেই সমস্ত কিছু করবে। তখন আমার মা বলল কি আরাফ একটা জিন, এবং সে এতদিন এখানে এরকমভাবেই ছিল? আমি বললাম হ্যাঁ। তখন দূর থেকে আরাফ আসছিল। আম্মা তাকে দেখে বলল যে শয়তান ছোকরা, তাহলে তুই একটা জিন, আমাকে আগে বলিসনি কিসের জন্য? তখন সে বলল আম্মা বললে তো আপনি ভয় পেতেন, আমি আপনার ছেলে আসার অপেক্ষা করছিলাম, এবং আপনি যে আমাকে এখনো দেখে ভয় পাচ্ছেন না সেটা শুক্রিয়া। আমি ভেবেছিলাম ভয় পাবেন। যাই হোক, আমি আপনার সঙ্গে আছি। তারপর আমার আম্মা রান্নাবান্না করলো, এবং সেই রান্নাবান্না আমি সেই পরীটাকে খাওয়ালাম। সে খেয়ে বেশ তৃপ্তির ঢেকুর তুলে বলল যে আপনি খুব সুন্দর রান্না করতে পারেন। এরকম রান্না এর আগে আমার মা রান্না করত, সত্যি খুব ভালো লেগেছে খেয়ে। খাওয়া দাওয়া শেষ করে প্রায় বিকেলের আগ মুহূর্তে আমি এবং সেই পরীটা সেখান থেকে রওনা দিলাম আবার জিনের জগতে, সেই ঘোড়াটার পিঠে চড়ে। ততক্ষণে যখন উপরে উঠল, সূর্য তখন অস্ত যাচ্ছে, কিন্তু অনেক উপরে ওঠার পর সূর্যটাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। শুধুমাত্র তাই নয়, অন্য পাশে চাঁদ জ্বলজ্বল করছিল। আমি এই সমস্ত জিনিস দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। ও আমাকে উড়ন্ত অবস্থায় উড়োতে উড়োতে এতদূর পথ পর্যন্ত নিয়ে গেল, এবং সেই পথের সীমান্তটা অনেক দূর পর্যন্ত ছিল। উঠতে উঠতে ও আমাকে একদম আকাশের শেষ সীমানা পর্যন্ত, মানে যেখানটা পর্যন্ত পৌঁছালে মেঘগুলোকে ওপর থেকে একদম স্পষ্ট দেখা যায়। মেঘের ওপরে আমি এবং ও উড়ন্ত অবস্থায় উড়ে যাচ্ছি, এবং এতটা পথ ও আমাকে উড়ন্ত অবস্থায় মেঘ এবং আশেপাশের সমস্ত পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে লাগলো। এবং যখন আমি সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, সেই অনুভূতিটা ছিল এক অন্য রকম, এবং সেটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তারপর বিশাল আকৃতির একটা দ্বীপ, তার মানে ও আমাকে সেদিনকে এই অঞ্চল দিয়ে নিয়ে গিয়েছিল। আমি তোকে জিজ্ঞেস করতে বললাম হ্যাঁ, তবে ওই পাশ দিয়ে নিয়ে গিয়েছিলাম। এই পাশে খুব সুন্দর লাগে আমার দেখতে, এবং আমি তোমাকে এই সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো। আমাদের এই পুরো দেশটা অনেক সুন্দর। পাহাড়ের উপর দিয়ে আমি এবং ও উড়ে যাচ্ছি। বেশ খানিকটা পথ উড়ে যাওয়ার পর ও একটা বড় বিশাল আকৃতির পাহাড়ের উপর থামলো আর কি। তারপর আমাকে দেখিয়ে দিয়ে বলল, দেখো ওইখানে বড় একটা প্রাসাদ দেখা যাচ্ছে না? আমি দেখলাম 3 পাহাড়ের মাঝখানে ব্যাঙের ছাতার আকৃতির এক ধরনের পাহাড়, এবং তার মাঝখানে একটা ব্যাঙের ছাতার মতো বিশাল আকৃতির ইমারত এবং বিল্ডিং। এত বড় একটা বিল্ডিং পাথর দিয়ে কীভাবে তৈরি করেছে সেটা যেন বোঝা মুশকিল। ও তখন আমাকে সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ও দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কেউ একজন ছুটে ওর কাছে আসলো, এবং দেখে বলল যে তুমি, হ্যাঁ তুমি তো। তারপর ওর নানু দৌড়ে আসলো, দৌড়ে এসে বলল, নানু ভাই তুই এত বছর পর কোত্থেকে আসলি? ওইটা দেখে সঙ্গে সঙ্গেই ও তার নানুকে জড়িয়ে ধরলো। তার মানে এটা ওর নানু বাড়ি, এবং এত বিশাল আকৃতির বাড়ি। সত্যি জিনেদের কারবারই বেশ অদ্ভুত। সেখানে যাওয়ার পর ওর নানুকে সমস্ত ঘটনা খুলে বলল। ওর নানু ততক্ষণে বৃদ্ধ হয়ে গিয়েছে, ওর মেয়ে মরে গিয়েছে, অথচ নানু মরেনি। ওর নানুর কাছে গল্প করতে করতে শুনলাম ওর নানুর বয়স নাকি 1300 বছর, এবং এত বছর ধরে সে বেঁচে আছে, এবং এই অঞ্চলের সব থেকে বয়স্ক মহিলা হচ্ছেন তিনি। এর আগে এত বছর কেউ বাঁচেননি। তার চামড়ায় ভাঁজ পড়ে গিয়েছে, এবং বেশ কুচকানো, এবং যৌবনকালে যে সে অনেক বেশি সুন্দরী ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল। এবং ওই পরিমেটার মতোই খুব সুন্দরী ছিল। পরিমেটা নিজেও খুব সুন্দরী। ও আমাকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাতে লাগলো, এবং এত সুন্দর জায়গা এর আগে আমি সত্যি কখনো দেখিনি। প্রত্যেকটা ইমারত, প্রত্যেকটা বিল্ডিং, এবং এই নগরীর প্রত্যেকটা অঞ্চল এত সুন্দর ছিল যে আমি সেই জিনিসগুলো দেখে মুগ্ধ হচ্ছিলাম, আর ও আমাকে সমস্ত জিনিস দেখাচ্ছিল। তার মানে এটা ওর নানু বাড়ির অঞ্চল, এবং ওদের অঞ্চল থেকে অনেকটা দূরে, একই দেশের মধ্যে একই সমস্ত জায়গা। ও আমাকে সমস্ত জিনিস বোঝাতে লাগলো, এবং ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত অঞ্চল দেখাতে লাগলো। এত সুন্দর পৃথিবী আসলে যে হতে পারে সেটা আমার কল্পনাতে ছিল না। কিছুক্ষণ বাদে আমি বিশাল বড় এক ঝর্ণার সামনে দিয়ে উড়ে গেলাম। ঝর্ণাটা তো বিশাল ছিল। তারপর সেটার মধ্যে দিয়ে আমাকে নিয়ে গেল সেই প্রাসাদের কাছে, যেই প্রাসাদে এর আগে আমি থেকেছি। আমি সারাদিন ঘোরাফেরা করে বেশ ক্লান্ত ছিলাম, এবং এদিক ওদিকে ঘোরাঘুরি করে সমস্ত পরিবেশ দেখে বেশ মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে বেশ প্রশান্তিময় একটা পরিবেশ লাগছিল। আমি সেখানে গেলাম। যাওয়ার পর যেহেতু ক্লান্ত ছিলাম, এবং ও নিজেও ক্লান্ত ছিল, ও বলল দিনের বেলাতে সাধারণত জিনরা দেখা তুমি পাবা না। দেখলে না ওই শহরটা কেমন ফাঁকা ছিল?
আসলে দিনের বেলা জিনেরা বিশ্রাম করে এবং ঘুমায়, তো সেহেতু ওই অঞ্চলটা এই জন্য এত পরিমাণ ফাঁকা ছিল। একটু পরে দেখবে জিনেরা কিভাবে বের হয়। আমি নিজের কক্ষে গেলাম, কক্ষে গিয়ে গোসল করলাম, তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করার জন্য শুলাম। অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠে দেখি তখনও পরিমিটি আমার পাশে বসে আছে এবং আমাকে বলছে, তুমি এত ঘুমাও কিসের জন্য? আমি বললাম, ঘুমালাম কোথায়, আমি তো বাড়িতে থাকলে সেই সন্ধ্যা 6টা 7টা মানে সন্ধ্যা লাগার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ি, তারপর একদম ফজর আজানের ওই সময়তে উঠে নামাজ পড়ে তারপর সমস্ত কার্যক্রম শুরু করি। এটাই তো জীবন। তোমাদের নিয়মটা অবশ্য আলাদা, তোমাদের এই পৃথিবীর নিয়ম, তাই না? ও তখন বললো, হ্যাঁ, আমাদের জিনেদের জগতের নিয়ম আলাদা এবং আমরা এরকমভাবে বসবাস করি। আগামীকালকে তোমাকে আমি আমাদের জঙ্গলের পাশটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? এই জঙ্গলে বেশ অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে। জঙ্গলের উপরে অনেক জিনেরা বসবাস করে এবং এই গ্রামের ভিতরে অনেক জিন আছে। তোমাকে আমাদের গ্রামের জিনগুলোকে দেখাবো এবং গ্রামগুলো কেমন হয় সেটা দেখাবো। একদিন আমরা গ্রামে গিয়ে থাকবো, কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, গ্রামে গিয়ে থাকবো, কিন্তু তুমি আসলে খুব আনন্দিত, তাই না, এত বছর পর মুক্তি পেয়ে? জিন মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমি সত্যিই খুব আনন্দিত, অনেক বছর পর মুক্ত হতে পেরে। আর মুক্তির স্বাদ যে কি সেটা এখানে না আসলে এবং তুমি আমার সাথে না থাকলে আমি বুঝতে পারতাম না। তোমার সঙ্গে থেকে আমার নিজেকে আরো বেশি আনন্দিত মনে হচ্ছে এবং আমি অনেক খুশি, সত্যি কথা বলতে। আমি তখন তাকে বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি সুখী থাকলেই আমিও হ্যাপি এবং তোমাকে আনন্দ দিতে পেরেই। আমি তখন ওর সঙ্গে উঠলাম, উঠে তারপর ওরা যেখানে খাওয়া দাওয়া করে, ওরা মধ্যরাতে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার শেষে আমি এবং ও এদিক ওদিকে হাঁটাহাঁটি করতে শুরু করলাম। ওদের প্রাসাদের আশেপাশে বড় বড় প্রাসাদ ছিল এবং সেখানে যখন ওর পরিবারের সঙ্গে যোগাযোগ হলো, ওর পরিবারটা খুব বড় এবং ওর অনেকগুলো ভাই বোন, বললাম না, ছোট ছোট যত পিচ্চিরা আছে প্রত্যেকেই, মানে ওর ভাইয়ের ছেলেপেলেরা, তারপর ওর বোনের মেয়েরা, ছেলেরা, প্রত্যেকে এসে আমাকে দুষ্টমি করতে শুরু করতো শুধু আমার সঙ্গে। এবং ওরা আমার কান ধরে টানতো, নাক ধরে টানতো, চুল ধরে টানতো। এই সমস্ত জিনিস দেখে আমার কাছে বেশ অদ্ভুত লাগতো, কারণ ও জিনেটা বেশ অদ্ভুত হয়। ওরা আমার চোখের সামনে হঠাৎ করে গায়েব হয়ে যায়, আবার কোত্থেকে উদয় হয়, আবার ওরা উড়ন্ত অবস্থায় উড়ে চলে যাচ্ছে, আবার উড়ে এসে ফিরে আসছে। এই সমস্ত জিনিস দেখে কেমন যেন আমার কাছে বেশ খুশি খুশি লাগতে শুরু করলো। এবং এখানকার খাওয়া দাওয়া, আমি খাওয়া দাওয়া সম্পর্কে কি বলবো, প্রত্যেক বেলা ওরা যেখানে বসে খাবার খায়, প্রত্যেকটা টেবিল নানান ধরনের মাছ, মাংস, পোলাও এবং এই সমস্ত জিনিস দিয়ে ভরা থাকে। আর অসংখ্য মিষ্টান্ন, ফলমূল, নানান ধরনের জিনিস আছে যেগুলোর নাম পর্যন্ত আমি জানি না। এরকম সুন্দর খাবার তারা প্রস্তুত করে রাখে সব জায়গায়। এরপর ওই দিনকে ওরকম ভাবে কেটে গেল। এরকম করে প্রায় প্রতিদিনই কাটতে শুরু করলো। এর কয়েকদিন পর ও আমাকে ঘোড়ায় চড়তে বলল। আমি সেখান থেকে ঘোড়ায় চড়লাম। চড়ার পর ও আমাকে বলল, চলো, তোমাকে নিয়ে আমি আমাদের এই বিশাল আকৃতির যে বড় গ্রামটা আছে সেই গ্রাম থেকে ঘুরে আসি। ততদিনে প্রায় অনেকদিন সময় কেটে গিয়েছে। এর আগেও আমরা একদিন গ্রামে গিয়েছিলাম এবং সেই গ্রামের স্মৃতি বা অনুভূতি ছিল এক অন্যরকম, যা কিনা আমার কাছে ভাল লাগতে শুরু করেছিল। আমি এখানে এসেছি প্রায় 15 দিন, ততদিনে পার হয়ে গিয়েছে এবং সেই 15 দিন ওর সঙ্গে আমার কাটানো প্রত্যেকটা মুহূর্ত যেন আমার কাছে শ্রেষ্ঠ সমস্ত কিছু ছিল। তারপর ওকে অনেক জিনেদের সঙ্গে ঘুরতে দেখতাম, মানে হচ্ছে অনেক জিনেরা ওকে উত্ত্যক্ত করতো। তারপর অনেক জিনেরা আশেপাশে থাকতো। ও বলতো ওর নাকি এই প্রাসাদেরই ভাই আর কি। তো প্রাসাদের বাইরে ওকে দেখা হতো না। আমি ওকে নিয়ে সেদিনকে দূরের একটা স্থানে গেলাম এবং সেটা ছিল ওদের এখান থেকে প্রায় কয়েকশো মাইল দূরের একটি গ্রাম এবং ওটা ওদের দেশের মধ্যেই। সেই গ্রামের একটা অঞ্চল, সেখানে আমি এবং ও একটা বড় পুকুরের সামনে বসে আছি। পুকুরটা শান বাঁধানো, চারিদিকে বড় বড় গাছপালা দিয়ে ভরা এবং শুদ্ধ নিরিবিলি জায়গা। সেখানে একটি ঘর আছে। ও আমাকে বলল এই ঘরটা নাকি আমার থাকার জন্য নির্মাণ করেছে ও নিজে আর কি। ও এবং আমি এসে এখানে নিরিবিলি সময় কাটাবো সেই জন্য। বিশাল আকৃতির বাগান চারিদিকে এবং তার মাঝখানে বড় আকৃতির একটা ঘর। আমি তখন সেখানে বিভিন্ন ধরনের জন্তু দেখতে লাগলাম। পুকুরের পানি এত বেশি স্বচ্ছ ছিল যে সেই স্বচ্ছ পানিতে নিজের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছিল এবং নিচে যে মাছ সাঁতার কাটছে তাদেরকেও স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু কি তাই, অদ্ভুত অদ্ভুত রং বেরঙের নানান ধরনের পাখি সেখানে খেলা করছে এবং সেই খেলা ঘরে এত চমৎকার সব পাখি আছে যা কিনা আমি দেখে চমকে যাচ্ছিলাম। আমি এবং ও পাশাপাশি বসেছিলাম, খুব কাছাকাছি। ও তখনই আমার হাতটা ধরলো, ধরে বলল কি যে, ইউসুফ, আমি তোমাকে একটা কথা বলতে চাই।
আমি সেদিনকেই এই কথাটা অবশ্য চিন্তা করেছিলাম, কিন্তু তোমাকে বলার সাহস হয়নি। আমি বললাম, কি বলছো? তুমি একটা পরী, এত বড় ঘরের একটি মেয়ে, তুমি এই কথা আমাকে বলবে আর সেটার জন্য ভয় পাচ্ছ? কি কথা বলবে তুমি? বলো, আমি কোনো কিছু তো মনে করবো না। ওর সঙ্গে সঙ্গে আমাকে বলল, আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে তুমি কি করবে? আমি তখন আচমকা কথার মানে না বুঝেই বললাম, আমি তো তোমাকে পছন্দ করি, তো কি হয়েছে পছন্দ করলে? ওই মুহূর্তে আমি যখন পুরো কথার মানে বুঝতে পারলাম, তখন আমি তার দিকে তাকালাম। ও তখন আমার মুখের কাছে ওর ঠোঁটটা নিয়ে আসার চেষ্টা করলো। আমি তখন মুখটা সরিয়ে ফেললাম। ও তখন আমাকে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এবং এটা আজকে থেকে নয়, সেখান থেকে মুক্তি পাওয়ার পর থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার তোমাকে ওই সময় থেকেই ভালো লাগে, আর তোমার মতো একজন সাহসী যুবক, তার সঙ্গে যদি আমি আমার সারা জীবন কাটাতে পারি, তাহলে সেটা আমার জন্য হবে সব থেকে আনন্দের জিনিস আর কি। তাই বলে ও আমাকে চুমু খেতে শুরু করলো। আমি তখন ওকে আটকাতে পারলাম না, কারণ আমার বুক তখন প্রচণ্ড গতিতে ধরফর করছিল। আমি ওকে বললাম যে, কি বলছো এসব? তোমার বাবা আর তুমি এত বড় একজন জিন, তোমাদের এত ক্ষমতা, এত শক্তি, আমি সাধারণ একজন যখন বলেছি, তখন ও আমাকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে এর আগে আমি বলেছি তুমি এই সমস্ত কোনো কথা বলবে না। তুমি একজন রাখাল হয়েছো তো কি হয়েছে, আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি যদি বলো আমি তোমার কুঠিরে গিয়ে ওইখানে থাকবো, তুমি আমাকে এই সমস্ত কথা আর কখনো বলবে না, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি আর কখনো দেখা করবো না। তুমি আমাকে ভালোবাসো না, বলো? আমি তখন বললাম, হ্যাঁ, তোমাকে আমার পছন্দ। তোমার এরকম একটা সুন্দরী যুবতী মেয়েকে কে বা না পছন্দ করবে? ও তখন বলে, শুধু তুমি পছন্দ করলেই হবে। তাই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ওর বুকের মাঝখানে। আমি তখন সেখানে ওকে জড়িয়ে ধরে বসে আছি। আমার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল হচ্ছে সেইটা। তারপর ওইখান থেকে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ও আমাকে ওর বুকের ভিতরে জড়ানো অবস্থায় সেই ঘোড়ার উপর চড়ে মূল প্রাসাদে ফিরে আসলো। তারপর আমাকে বলল, আজকে রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এবং সেটা আমি তোমার জন্য শুধুমাত্র করেছি। তুমি অবশ্যই সেটাতে না বলতে পারবে না। আমি বললাম, কি সেটা? জিন মেয়েটি তখন বলল, তুমি গেলেই বুঝতে পারবে। মধ্যরাতে ও তখন ফিরে আসলো আমার কক্ষে। ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, চলো তোমাকে আমি নিয়ে যাই সেইখানে যেখানে তোমার জন্য আমি সারপ্রাইজটা রেডি করেছি আর কি। তারপর ও আমাকে নিয়ে উঠতে শুরু করলো, এবং আমি আমার গ্রামে পৌঁছে গেলাম, যে গ্রামে আমি থাকি। গ্রামে আমার বাড়ির কাছাকাছি এসে আমার বাড়িটার জন্য আমি চিনতে পারছিলাম না, কারণ সেই বাড়িটা ততক্ষণে একটা বিশাল আকৃতির রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। আমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে বললাম, এটার এই অবস্থা কেন? মাত্র 10-15 দিনেই? ও তখন বলল, মাত্র 10-15 দিনে না, মাত্র এক রাতের ভিতরে আমার জিনেরা এই সমস্ত কেল্লাটা তৈরি করেছে, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে ভালোবেসে আমি তোমার জন্য এই কেল্লাটা নির্মাণ করেছি, এবং এই পুরো রাজ্য এবং এই পুরো অঞ্চলটায় এখন শুধুমাত্র তুমি এবং আমি থাকবো। আমি আমার আব্বাজানকে তোমার কথা বলেছি। আব্বাজান তিনি বলেছেন, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, তার কোনো না নেই। সে তো এখন থেকে চাইলে আমি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গেই এখানে বসবাস করতে পারবো, এবং আমি সেটাই চাই। আমি তোমার সঙ্গে সারা জীবন এখানে থাকতে চাই। তোমার আম্মার সঙ্গে এর আগে আমি কথা বলে সমস্ত কিছু ফাইনাল করে গিয়েছি। তোমাকে এটা বলিনি, কারণ তোমাকে আমি বলতে চেয়েছিলাম সম্পূর্ণটা নির্মাণ হওয়ার পরে, এবং আজকে আমি সেটা সম্পূর্ণ করতে পেরেছি, এবং এটা তোমার ভালোবাসার নিদর্শন হিসাবে আমি তোমার জন্য নির্মাণ করলাম। এবং এটা যতদিন এখানে থাকবে ততদিন এই অঞ্চলের মানুষজন ঠিক সেটাই জানবে, এবং মানুষজন কালকে সকালবেলা উঠে যখন দেখবে যে রাতারাতি এখানে একটি বড় দুর্গ এবং কেল্লা তৈরি হয়েছে, তখন তারা জানতে পারবে একজন রাখাল ছেলে, সাধারণ একজন রাখাল, সাহসী বুদ্ধিমান ছেলে, যে কিনা একজন জিনের মনকে জয় করেছে, এবং সে তাকে ভালোবেসে তার জন্য বিশাল এই দুর্গটি নির্মাণ করেছে। পরের দিন সকাল হলো। সকাল হওয়ার ওই সময়টাতে আমি তখন ওর সঙ্গে ঘরের ভিতরে একই বিছানায় বসিয়ে আছি। সকালবেলা উঠে বাড়ির সামনে বিশাল আকৃতির একটা জটলা পাকানো হয়ে গেল। ওই মুহূর্তে তখন সেখানে আমাকে সঙ্গে করে সেই পরী মেয়েটি, যে কিনা আমাকে ভালোবাসে, আমাকে সঙ্গে করে উড়ন্ত অবস্থায় গ্রামবাসীর প্রত্যেকের সামনে তখন এলান করলো, এই প্রাসাদটি আমি রাতারাতি নির্মাণ করেছি আমার প্রেমিকের জন্য, যাকে কিনা আমি ভালোবাসি, এবং আমি একজন জিন, এবং জিন হয়ে আমি এই রাখাল ইউসুফের সঙ্গে এখন থেকে বসবাস করব, এবং এই প্রাসাদটি আজীবন এখানে থাকবে। আমি এবং আমার বংশধর যতদিন বেঁচে আছে ঠিক ততদিন, এবং এটা ভালোবাসার নিদর্শন স্বরূপ থাকবে।
রাতারাতি এই ঘটনাটা ছড়িয়ে গেল গ্রামকে গ্রাম এবং অন্যান্য অনেক দূরাঞ্চল পর্যন্ত, এবং অনেকেই সেই বড় প্রাসাদটি দেখতে আসতো এবং এখনও দেখার জন্য মাঝে মধ্যে আসে। তবে সেইখানে এখন পর্যন্ত ইউসুফ বসবাস করে এবং ইউসুফের বয়স অনেকখানি বেড়েছে এবং অনেক বছর আগে সেই জিন মেয়েটিকে ইউসুফ বিয়ে করেছিল। ইউসুফ হয়তো এখন এই প্রাসাদে থাকে না, কারণ তার মা মারা যাওয়ার পর থেকেই ইউসুফকে মাঝে মধ্যে এই প্রাসাদে দেখা যায় এবং প্রাসাদের বাহিরে সবসময় জিনেরা নাকি পাহারা দেয়, এটা নাকি ওই এলাকার মানুষজন বলে থাকে। ইউসুফ হয়তো সেই পরিটার সঙ্গে সেই বড় নির্মাণ অঞ্চলে চলে গিয়েছে, যেই অঞ্চলে তাকে ভালোবেসে তার সঙ্গে সেই জিন মেয়েটি থাকে, এবং ইউসুফের সঙ্গে এই ঘটনাটা আজকে থেকে বহু বছর আগে ঘটেছিল এবং সেই প্রাসাদটি আজীবন তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে সেই মরু অঞ্চলে এবং সেই কোণার দিকে দাঁড়িয়ে থাকবে তাদের ভালোবাসার স্বরূপ হয়ে। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম এপিসোডটি যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের ভিতর ঢুকে প্রথম এপিসোডটি দেখে আসতে পারেন। এই গল্পের দ্বিতীয় এপিসোড শেষ হয়ে গেল। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম।